আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই জিএসটি ফিজিক্স পার্টের সলভে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ফিজিক্সের যে কোশ্চেনটা দেখলাম সেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করে মোটামুটি যেটা দেখতে পেরেছি, এবং হচ্ছে গিয়ে আমাদের যে সলভটা আপলোড করা হয়েছে সেটা নিতে তোমাদের ওভারঅল অনেকেরই কমেন্ট দেখলাম, এবং সবার কাছে মোটামুটি ফিজিক্সটা একটু টাফ মনে হয়েছে রাদার দেন আদার পার্টস অফ দিস কোশ্চেন, উইচ ইজ বেসিক্যালি ঠিক আছে। হ্যাঁ, বিকজ ফিজিক্সের আমাদের যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনের মধ্যে 25 কোশ্চেন ছিল, এবং জিএসটি যে সার্কুলার সেখানে দেওয়া ছিল যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, কিন্তু আমাদের সেখানে কোনো লাইনে এরকম লেখা ছিল না যে সবগুলো প্রশ্ন ক্যালকুলেটর ছাড়াই সলভ করা যাবে, এমন কোনো গ্যারান্টি আমাদের সার্কুলারের মধ্যে ছিল না। সো এখানে দেখলাম অনেকে কমেন্ট করছে যে ভাইয়া ক্যালকুলেটর ছাড়া অনেকগুলো অঙ্ক করা যায় না। মোটামুটি 5টার মতো অঙ্ক আছে, যে 5টা অঙ্ক আমাদের ক্যালকুলেটর লাগে সলভ করতে, আদারওয়াইজ বাকি যে 20টা কোশ্চেন ওই 20টা কোশ্চেন কিন্তু ক্যালকুলেটর ছাড়া সলভেবল। ঠিক আছে। সো যারা যারা অনেকেই দেখলাম পেরেছো, আবার অনেকেই হচ্ছে ওই 20টা কোশ্চেন যেগুলো যেগুলো আমাদের ক্যালকুলেটর ছাড়া হাতে কলমে ক্যালকুলেশন পসিবল সেগুলোতে যে একটু উল্টাপাল্টা করে ফেলছো, কোনো সমস্যা নাই। আমি একটু সলভ গুলো দেখিয়ে দিচ্ছি। বেশ কিছু কোশ্চেনে তোমাদের নিজেদের একটু কনফিউশন আছে, আশা করছি এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে দেখলে। তো চলো আমরা শুরু করি। আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেন গুলোর মধ্যে আমাদের ক্যালকুলেটর ইউজ করে সলভ করা লাগতো কয়েকটা প্রশ্ন। যেমন আমাদের 5 নাম্বার যে ফিজিক্সের কোশ্চেনটা আসছে এটা, তারপর 7 নাম্বার একটা কোশ্চেন আসছে যেটার অ্যাকচুয়াল অ্যান্সারটা নাই দেয়া, সেটা হচ্ছে গিয়ে আরেকটা কোশ্চেন। আর এর পাশাপাশি আরেকটা কোশ্চেন আসছে হচ্ছে গিয়ে 17 নাম্বার, তার পাশাপাশি আরেকটা কোশ্চেন আসছে হচ্ছে 19, এবং ফাইনালি আরেকটা কোশ্চেন আসছে হচ্ছে গিয়ে 23। ঠিক আছে। সো 17 নাম্বার, 19 নাম্বার আর হচ্ছে গিয়ে 23 নাম্বার, আর আগের দিকের হচ্ছে 5 7, এই কয়েকটার জন্য হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেটর নিডেড, এই কয়েকটার জন্য আমাদের ক্যালকুলেটর লাগতো। আদারওয়াইজ বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারতাম। তো বাকি যে 20টা কোশ্চেন আসছে সেগুলো যদি আমি ক্যালকুলেটর ছাড়া সলভ করে দিয়ে আসতে পারি তাহলে তো আমি অনেকখানি এগিয়ে গেলাম, তাই না? সো সবগুলো কোশ্চেন আমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবো না, প্লাস সবগুলো কোশ্চেন সলভ করার জন্য পরীক্ষায় আসে না। সো কিছু কোশ্চেন হচ্ছে টাইম কনজিউমিং হয়, সময় নষ্টকারী হয়, ক্যালকুলেটর লাগে, ওগুলো হচ্ছে একটু চুজ করে করে স্কিপ করে যাওয়ার দরকার ছিল। তো চলো আমরা একটু সামনের দিকে আগাই। আমাদের ফিজিক্সের এই পার্টের মধ্যে আমরা একটু খেয়াল করে দেখবো যে কোথায় কোথায় থেকে প্রশ্ন আসছে। প্রথম কথা, এইখানে হচ্ছে আমাদের একদম প্রথম যে কোশ্চেনটা আসছে সেটাই আসছিল হচ্ছে গিয়ে আমাদের চ্যাপ্টার নাম্বার 10 সেকেন্ড পেপারে, সেখান থেকে। এবং ডান পাশের বর্তনীতে এক্স ওয়াই জেড এর কোন মানগুলোর জন্য আর বাল্বটা জ্বলবে সেটা জিজ্ঞেস করছে। সো এক্স আর ওয়াই এখানে এন্ড গেটের মধ্যে আছে, তার মানে হচ্ছে কি আমরা এক্স ওয়াই কে মাল্টিপ্লাই করে দিব, আর ওয়াই আর জেড এখানে অর গেটের মধ্যে আছে, এবং এই যে ওয়াই আর জেড এদেরকে আবার ফাইনাল যে আউটপুট সেটাকে আবার এন্ড করা আছে। তাহলে এক্স ওয়াই এর সাথে আমরা হচ্ছে এখানে ওয়াই প্লাস জেড এটাকে কি করে দিব, মাল্টিপ্লাই করে দিব, রাইট? তাহলে এখন এটাকে একটু সলভ করে নিয়ে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা শুরুতে হচ্ছে এক্স ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে গিয়ে ওয়াই কে, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা এন্ড গেট আছে, এরপরে হচ্ছে আমরা এখানে কি করতেছি, এক্স ওয়াই এর সাথে প্রথমে ওয়াই কে নিয়ে নিলাম, এবং এক্স ওয়াই এর সাথে আমাদের হচ্ছে গিয়ে এখানে জেড আছে। তাহলে এক্স ওয়াই এখানে ওয়াই প্লাস জেড, তার সাথে হচ্ছে এখানে আমার এন্ড আসলো। এখানে হচ্ছে আমাদের যে আউটপুট বের হচ্ছে, এই যে এখানে খেয়াল করো, এটা আসতেছে হচ্ছে আমাদের এক্স ওয়াই, রাইট? এবং এখান থেকে ওয়াই ঢুকতেছে, এখান থেকে জেড ঢুকতেছে, এটা অর হচ্ছে, সর হয়ে আসতেছে হচ্ছে ওয়াই প্লাস জেড, এরকম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই এর সাথে আমরা কি করলাম, ওয়াই নিয়ে নিলাম, প্লাস এখানে হচ্ছে এক্স ওয়াই এর সাথে আমাদের কি চলে আসলো, জেড চলে আসলো। এই যে এখানে যে প্লাসটা, এটা হচ্ছে আমরা তাহলে এখান থেকে অমিট করে দিই। এটা হচ্ছে আমাদের একটা এক্স ওয়াই আর একটা হচ্ছে গিয়ে ওয়াই প্লাস জেড, এবং এখান থেকে আবার এন্ড গেট হচ্ছে, সো এখানে হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে এক্স ওয়াই মাল্টিপ্লাইড বাই ওয়াই প্লাস এক্স ওয়াই মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমাদের এখানে জেড। তো এক্স ওয়াই মাল্টিপ্লাইড বাই ওয়াই এখান থেকে আমাদের চলে আসতেছে এক্স ওয়াই, আর এক্স ওয়াই জেড এখান থেকে হচ্ছে মাল্টিপ্লাইড হয়ে এক্স ওয়াই জেড আসতেছে। আমি এখান থেকে এক্স ওয়াই কমন নিতে পারি, এক্স ওয়াই যদি কমন নেই তাহলে এখান থেকে আসতেছে ওয়ান প্লাস জেড। সো ওয়ান প্লাস জেড এর জন্য আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারি এক্স ওয়াই মাল্টিপ্লাইড বাই ওয়ান, এবং মাল্টিপ্লাইড বাই ওয়ান এর জন্য আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স ওয়াই। তাহলে আমাদের ফাইনাল যে রেজাল্ট আসলো সেই ফাইনাল রেজাল্টের মধ্যে এক্স আর ওয়াই মাল্টিপ্লাইড হিসেবে আছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি এক্স এর মান ওয়ান বসাই আর হচ্ছে গিয়ে ওয়াই এর মান ওয়ান বসাই তাহলে ইভেন্চুয়ালি আমার এক্স ওয়াই এর ভ্যালুটা থাকতেছে, আর যদি জেড এর মান আমরা জিরো বসাই তাহলে হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসে। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট কোনটা, ওয়ান ওয়ান জিরো, এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান ওয়ান, জেড এর মান জিরো। ইকুয়েশনে যেহেতু জেড নাই। নেক্সট দেখো বলছে কোনটি মৌলিক এককের পরিমাপ নয়, কমন থিওরিটিক্যাল কোশ্চেন। দৈর্ঘ্য, ভর, সময়, দ্রুতি, কাজ, শক্তি, তাপমাত্রা, বিভব, এগুলো হচ্ছে মৌলিক একক। সো ভরবেগ, ভর আর বেগের গুণফল, সো এটা যৌগিক একক। এরপরে হচ্ছে একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে মোড় নিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তার ভেলোসিটি বলে দেওয়া আছে কত, ভেলোসিটি বলে দেওয়া আছে 24 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে যখন আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই তখন 24 এর সাথে আমাদের এখানে 1000 আর নিচে হচ্ছে 3600, বাট যেটাকে ছোট করে আমরা হচ্ছে 10 ডিভাইডেড বাই 36 এভাবে করে কিন্তু ক্যালকুলেট করতে পারি। তাহলে 4 দিয়ে যদি একটু ডিভাইড করি, এখানে আসতেছে 4 6 24, 6 ইন্টু 10, আর 4 দিয়ে ডিভাইড করলে এটা আসতেছে হচ্ছে 9, এবং আমরা এখানে এই 9 আর হচ্ছে আবার এখানে 6 আছে, 9 আছে, তাহলে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করতে পারবো। তাহলে 3 দুগুণে 6, 2 মাল্টিপ্লাইড বাই 10, আর নিচে আসতেছে হচ্ছে 3। এখান থেকে তাহলে আসলো 20 ডিভাইডেড বাই 3 মিটার পার সেকেন্ড, কিসের ভ্যালু আসলো, ভি এর ভ্যালু। তাহলে এটা পেয়ে গেলাম। আমাদের রেডিয়াসের ভ্যালু 30 মিটার বলে দেওয়া, উল্লম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে, সিম্পল এই জিনিসটাই জিজ্ঞেস করছে। তাহলে আমরা জানি আমাদের ব্যাংকিং কোণের ফর্মুলা যেটা tan থিটা ইকুয়ালস টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। তাহলে এখান থেকে যদি আমরা থিটা বের করতে যাই, থিটার ফর্মুলা আসবে হচ্ছে গিয়ে tan ইনভার্স ভি হচ্ছে 20 ডিভাইডেড বাই 3। সো এখানে আমরা 20 ডিভাইডেড বাই 3 কে স্কয়ার করে ফেলবো, 20 ডিভাইডেড বাই 3 এটার স্কয়ার আসবে, ডিভাইডেড বাই আর, এবং তার সাথে জি, আর এর মান হচ্ছে 30 মিটার, আর জি এর মান আমি কত ধরবো, নাও ক্যালকুলেশনে আমার এখানে যে ভ্যালুগুলো দেওয়া সবই ফ্র্যাকশনে দেওয়া, সো আমি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেশন ধরে ক্যালকুলেশন করতে পারি, যেহেতু আমার 20 আছে। সো জি এর মানকে আমরা হচ্ছে এখানে 10 ধরে নিলাম। তাহলে জি এর মান যদি আমরা 10 ধরি এখান থেকে, তাহলে 20 স্কয়ার মানে হচ্ছে গিয়ে আমার 400 চলে আসবে, আর নিচে হচ্ছে গিয়ে 3 স্কয়ার আছে, তাহলে নিচে আসতেছে হচ্ছে 9 মাল্টিপ্লাইড বাই এখানে আছে হচ্ছে গিয়ে 3 ইনটু 30 ইনটু 10, তার মানে হচ্ছে 300। তাহলে 100 দিয়ে ডিভাইড করা যাবে, এখানে আমার থাকবে 4, এখানে থাকবে হচ্ছে গিয়ে 27, পুরোটাই হচ্ছে গিয়ে tan ইনভার্সের হিসাব। তাহলে আমরা একবারে হচ্ছে 4 ডিভাইডেড বাই 27, এটার আগে একটু tan ইনভার্সটা লিখি, তারপর ক্যালকুলেশনটা দেখাই। তাহলে এখান থেকে tan ইনভার্স এখানে থাকতেছে হচ্ছে 400, নিচে থাকতেছে হচ্ছে 9 মাল্টিপ্লাইড বাই 300, যেটা নেক্সট লাইন আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে tan ইনভার্স 4 ডিভাইডেড বাই 3 9 27, 4 ডিভাইডেড বাই 27। এইখানে এসে আমাকে হচ্ছে একটু রাফলি ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। 4 কে আমরা 27 দিয়ে ডিভাইড করলে 0, তারপর আসতেছে 1, তাহলে আমাদের এখানে অ্যান্সার কিন্তু 0.15। তো খেয়াল করি যদি আমরা 1 নেই তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমার 27, বাকি থাকলো হচ্ছে 13, এবং পয়েন্ট যেহেতু নিছি সো 0 আসতে পারে।
এখন 27 আমার 130 মধ্যে 30 40, হ্যাঁ এখানে হচ্ছে 13 থাকতেছে আর হচ্ছে 0। তাহলে এখানে আমাদের 0.15 এর আগে দেখো এখানে কয়বার যায়। যদি আমি এটাকে 5 বার নিই তাহলে হচ্ছে 5 দুগুণে 10 100, 5 সাথে 35 135 চলে আসে। দ্যাট মিন্স আমি এটা 4 বার নিতে পারবো। তাহলে 4 সাথে 28, তারপর হচ্ছে গিয়ে 2 থাকবে, আর 4 দুগুণে 8 আর হচ্ছে গিয়ে 10 108। তাহলে 130 থেকে 108 চলে গেলে আমার থাকবে হচ্ছে গিয়ে এখানে 22 220, এবং এই 220 তে এটা যাবে হচ্ছে গিয়ে 8 বার, 7 8 56 6 হাতের 5 আর দুগুণে 16 আর 5 21 216। খেয়াল করে দেখো মাত্র 4 ভাগশেষ থাকে, তার মানে আমি 9 বার নিলে এটা হচ্ছে গিয়ে আরো বেশি ভ্যালু আসতো। তাহলে 0.148 আসতেছে। দ্যাট মিন্স আমার এখান থেকে রেজাল্ট আসতেছে হচ্ছে tan ইনভার্স 0.148। এটা কোথাও অপশনে আছে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে এটা অ্যাপ্রক্সিমেট ধরে নিতে হবে, এবং অ্যাপ্রক্সিমেশনে আসবে হচ্ছে tan ইনভার্স 0.15, রাইট? tan ইনভার্স 0.15 0.15 একটা অপশনের মধ্যে আছে, সেটা হচ্ছে এ। এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি। নেক্সটে চলে আসি। এখানে বলছে একটা গাছ থেকে 2 কেজি ভরের একটা নারকেল সোজা নিচের দিকে পড়তেছে এবং নারকেলের একটা বাতাসের বাধা নারকেলের উপর কাজ করছে। তাহলে আমরা কি লিখতে পারি? সামেশন অফ এফ, নিচের দিকে নারকেলটা পড়তেছে কিসের জন্য? এমজির জন্য, আর বাতাস হচ্ছে এখানে একটা ফ্রিকশন দিচ্ছে, তাহলে এখান থেকে একটা এফ কে থাকবে, এবং সামেশন অফ এফ ইজ ইকুয়ালস টু এম এ। আমাকে জিজ্ঞেস করছে নারকেলটি ত্বরণ কত, তাহলে এর ভ্যালু আমাদের আসবে হচ্ছে গিয়ে এই যে এমজি মাইনাস স্মল এফ অফ কে ডিভাইডেড বাই হচ্ছে ম্যাস। তাহলে এখানে আমাদের 2 কেজি ভরের নারকেল, তাহলে এখান থেকে আমরা 2 লিখলাম, মাল্টিপ্লাইড বাই জি এর ভ্যালু যখন দরকার 10 ধরবো, যখন দরকার 9.8। ডিসিশন নিব কিভাবে? পয়েন্টে আছে অ্যান্সার, সো 9.8 ধরে অ্যান্সার আসাটা ইজিয়ার, মানে পয়েন্ট যদি থাকে। 10 ধরলে তো আর কোনো পয়েন্ট থাকে না। তাহলে 2 × 9.8 মাইনাস ফ্রিকশন হচ্ছে গিয়ে 8.6। এটা আমি ডিসিশন আগেও নিতে পারি, বিকজ 9.8 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 19.6 আসে, সো যে 0.6 এর ঝামেলা চলে যাবে। সো আমি ডিসিশন নিলাম 10 দিয়ে অঙ্কটা করবো না। তাহলে এর মান হচ্ছে 2। এখানে তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 19.6। এখান থেকে আমরা 8.6 কে মাইনাস করে দিলাম, 2 চলে আসলো। এখান থেকে থাকলো 11, 11 কে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের রেজাল্ট আসলো হচ্ছে 5.5। তাহলে অ্যাক্সেলারেশন এ এর ভ্যালু আসলো হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার কোথায় আছে? এটা হচ্ছে এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনটা আমাদের জন্য হবে হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। আশা করছি জিনিসগুলো বোঝা যাচ্ছে, খুবই সহজ জিনিস, এই পর্যন্ত সবই ঠিকঠাক। 5 নম্বরে এসে প্রথম ক্যালকুলেশনটার দরকার হয়। হীরকের পৃষ্ঠতলে একটা আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে 12 ডিগ্রি কোণে যদি প্রতিসৃত হয়, তাহলে এটা হচ্ছে আমার আপতন কোণ আর এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। তো হীরকের সমাবর্তন কোণ কোনটা? সমাবর্তন কোণ যদি বের করতে হয় তাহলে আমরা জানি আমাদের ফর্মুলা হচ্ছে, যে কোনো আমরা যদি মিউ এর ফর্মুলা নেই, তাহলে আমাদের সমাবর্তনের জন্য ব্রুস্টারের যে ফর্মুলাটা ছিল, তাহলে tan এখানে যে সমাবর্তন কোণটা থাকে থিটা, সেটার ভ্যালুটা কিসের ভ্যালুর মতো আসে? মিউ এর ভ্যালুর মতো আসে। তাহলে মিউ ইকুয়ালস টু tan থিটা, বা যেটাকে আমরা বলি হচ্ছে কি থিটা পি, সমাবর্তন পোলারাইজেশন অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে যদি আমরা থিটা পি এর ভ্যালু লিখতে যাই, সেটার মান আসবে হচ্ছে গিয়ে tan ইনভার্স মিউ। এটা আমাদের বইয়ের মধ্যে আছে সেকেন্ড পেপারের অধ্যায় নাম্বার 7। তবে মিউ যেটা প্রতিসরণাঙ্ক, সেটাকে যখন আমি আবার ট্রান্সফার করে লিখতে যাব, তখন হচ্ছে মিউ এর ফর্মুলা আসে sin i ডিভাইডেড বাই sin r। sin i বাই sin r, i এবং r এর sin এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়। অধ্যায় নাম্বার 6 আলোর প্রতিসরণ চ্যাপ্টারের মধ্যে আছে, আমাদের সিলেবাসের বাইরের জিনিস, কিন্তু এটা আমাদের 9 ছিল। মিউ ইকুয়ালস টু sin i বাই sin r, স্নেলের সূত্র। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে থাকতেছে হচ্ছে tan ইনভার্স। এইখানে আমাদের ভ্যালু যখন বসাবো, তখন এখানে i এর মান বসাতে হচ্ছে 60, আর sin r যখন বসাচ্ছি তখন এখানে ভ্যালু বসানো লাগতেছে 12। এই জায়গাটায় এসে আমার কি লাগবে? ক্যালকুলেটর লাগবে। সো যদি আমরা ক্যালকুলেটরে ডিরেক্ট এই ভ্যালুটা বসাই, তাহলে আমাদের এই 76.5 ডিগ্রি এরকম একটা ভ্যালু তখন আমরা থিটা পি এর জন্য পেয়ে যাই। সো এই হচ্ছে একটা অঙ্ক, যে অঙ্কটা আমাদের জন্য কি দরকার ছিল? ক্যালকের দরকার ছিল। সো ক্যালকুলেটর হইলে তাহলে আমরা এটা সলভ করতে পারতাম। তো সব অঙ্ক অ্যান্সার করা লাগে না। সো এটা হচ্ছে ওরকম একটা অঙ্ক, আমরা রেখে দিলেও হইতো, বিকজ অনেকেই হচ্ছে ক্যালকুলেট, মানে কেউই ক্যালকুলেটর নিয়েও জানি। সো সবার ক্ষেত্রে এটা সলভ করাটা টাফ হয়ে যাবে, সবাই পারবে না। নেক্সট 6 নাম্বারটা তো ইজি। কোন তাপমাত্রায় কেলভিন আর ফারেনহাইট স্কেল একই মান দেখায়? আমরা জানি সেলসিয়াস আর হচ্ছে গিয়ে ফারেনহাইট স্কেল যে তাপমাত্রায় ভ্যালু দেখায় সেটা হচ্ছে গিয়ে -40 ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। আর যখন কেলভিন আর ফারেনহাইটের কথা বলা হয়, এটা হচ্ছে আমাদের মুখস্থ একটা ভ্যালু থাকার কথা, সেটা হচ্ছে 574.25। এখানে আমরা কেলভিনও লিখতে পারি, এখানে আমরা ফারেনহাইটও লিখতে পারি। এই ভ্যালুতে হচ্ছে কেলভিন আর ফারেনহাইট একই ভ্যালু দেখায়। আমরা কিন্তু এটা চাইলে ক্যালকুলেশন করেও বের করতে পারি। মানে হচ্ছে কেলভিনের জন্য আমাদের কি ভ্যালু আসবে? x - 273 ডিভাইডেড বাই 5, আর ফারেনহাইটের জন্য হচ্ছে গিয়ে আমাদের একই ভ্যালু যেহেতু দেখাবে, সো x - 32 ডিভাইডেড বাই হচ্ছে 9। এটাও যদি আমরা সলভ করি, সলভ করলে কিন্তু আমরা x এর ভ্যালুটা 574.25 এরকম পেয়ে যাই। এটা আমাদের হচ্ছে কি টেক্সট বুকের মধ্যেই আছে, তপন স্যার ইসাক স্যারের বইয়ের মধ্যে অঙ্ক সলভ করে দেওয়া আছে এটা। সো যদি আমরা ওই অঙ্কগুলো করে থাকি তাহলে এটা আমাদের মুখস্থ থাকার কথা। সো এটা একটা মুখস্থ ভ্যালুই আসছে 574.25, এটা বসাই দিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে সলভ করা গেল, আমরা এইভাবেও সলভ করে নিতে পারি। নেক্সট হচ্ছে একটা উপগ্রহ নিজকে 10 ঘন্টায় আবর্তন করে। এইখানে অনেকেরই একটু ঝামেলা হয়েছে, এর ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ বের করে নিতে হবে। এটা যে রেডিয়াস, এটার ভ্যালু আসবে হচ্ছে 7 × 10⁴ মিটার, 10⁴ কেজি হচ্ছে তার ম্যাস, এবং 10 ঘন্টায় আবর্তন করে। এখানে হচ্ছে কি আমাদের ক্যাপিটাল টি যেটা, সেটা বলে দেওয়া আছে। সো বলছে নবযান উপগ্রহটিতে অবতরণ করলে উপগ্রহের নিজ অক্ষের ঘূর্ণনের কারণে নবযানের ওজন কতটুকু হ্রাস পাবে। সো আমরা যদি এখান থেকে ওজন হ্রাস কতটুকু হবে ঘূর্ণনের কারণে সেটা যদি বের করতে চাই, খুবই সহজ হিসাব, m ওমেগা স্কয়ার আর, mv স্কয়ার বাই r বা m ওমেগা স্কয়ার আর, ঘূর্ণনের জন্য আমাদের কৌণিক বেগ। তাহলে m ওমেগা স্কয়ার আর কে আমরা হচ্ছে কি এইভাবে লিখতে পারি, m 2π ডিভাইডেড বাই t হোল স্কয়ার মাল্টিপ্লাইড বাই r। এখানে তাহলে আমাদের m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 10⁴, এখানে আছে হচ্ছে 2π, ক্যাপিটাল টি হচ্ছে 10 ঘন্টা, প্রতি ঘন্টা 60 মিনিট, প্রতি মিনিট 60 সেকেন্ড। তাহলে এটা দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, তার সাথে আমাদের রেডিয়াসের ভ্যালু 7 × 10⁴, এটা হচ্ছে কি আমরা এখানে লিখে রাখলাম। বাকিটা হচ্ছে ক্যালকুলেশন আর কি। তাহলে এখান থেকে আমাদের 7 × 10⁸ আসতেছে শুরুতে, আর ভিতরে থাকতেছে হচ্ছে 2π, এখানে 6 × 6, এখান থেকে আসতেছে 36, তারপরে 1 2 3টা শূন্য 000, বাস এইটুকু হচ্ছে কি আমাদের এখন কি করতে হবে? ক্যালকুলেটরে ভ্যালু বসাইতে হবে, বিকজ এইরকম বড় ভ্যালু ক্যালকুলেশন করা একটু কষ্টের। তাহলে সেই ক্ষেত্রে পায়ের ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে 21.44, এই চারটা অপশনের কোনোটাই পাই না। যখন আমি ক্যালকুলেশনের ভ্যালুটাকে বসাবো তখন আমার এক্সাক্ট ভ্যালু আসে হচ্ছে 21.323 এরকম একটা ভ্যালু আসে। তাহলে আমরা ওজন যে হ্রাস পাচ্ছি 21.323 নিউটন, এরকম একটা ভ্যালু হচ্ছে আমরা সলভ হিসেবে পাই।
এখন তুমি যতই রাউন্ড অফ করো না কেন 21.3 কোনো অপশনের মধ্যে নাই। সো এক্সাক্ট অ্যান্সার যেটা 21.323, এটা হচ্ছে কি আমাদের এইখানে কোনো অপশনের মধ্যে ছিল না। তাহলে এই একটা প্রশ্ন আসছে যে প্রশ্নের আসলে কোনো কারেক্ট অ্যান্সার এখানে দেয়া নাই। তো অনেকে এখানে কোশ্চেন করেছো যে ভাই এটাতে আমাকে মার্কস দিয়ে দিবে কিনা, বা অনেকে জিজ্ঞেস করেছো মার্কস কাটবে কিনা। না, এখানে যদি সবাইকে 1 মার্কস ফ্রি করে দিয়ে দেয় তাহলে ইভেন্চুয়ালি আমার রেজাল্টটা সেম থাকলো। আবার হচ্ছে গিয়ে এখানে অনেকে অ্যান্সার করেছে, অনেকে অ্যান্সার করে নাই। যারা যারা অ্যান্সার করে নাই তাদেরটা তো বাদ, যারা যারা অ্যান্সার করেছে তাদের যদি 1 করে মাইনাস করে রাখে তাহলে ইভেন্চুয়ালি আমার মানে ফিলটা সেম থাকলো। সবাই যদি +1 করে দেয়, সবাইকে যদি -1 করে দেয়, তাহলে রেজাল্ট আর এদিক সেদিক হয় না। তো এখন এটা স্যাররা কি করবেন সেটা স্যাররা জানে, বাট এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ছিল না। তাহলে এটা একটু খেয়াল করবো। এবং এই অঙ্কটার জন্য হচ্ছে কি আমাদের কিসের দরকার পড়ে, এখানে হচ্ছে কি ক্যালকুলেটরের দরকার পড়ে, বিকজ বেশ বড়সড় একটা অঙ্ক সলভ করতে হয়। নেক্সটে আসি, কোন একটি হ্রদের তলদেশ। এইটা নিয়ে অনেকেরই কোশ্চেন আসছে 10.2 10.3, এটা নিয়ে আমরা একটু কনফিউশনে আছি। আমাদের 10.2 দিয়ে আমরা যে অঙ্কগুলো করেছি বইয়ের মধ্যে শর্টকাট হিসেবে, সেটার মধ্যে হচ্ছে গিয়ে এখানে 1.01 থাকে না। ফিজিক্সের বইটা একটু খুলে দেখো, বায়ুর চাপ 10⁵ প্যাসকেল ধরা হয়। 10⁵ প্যাসকেল হলে তখন আমাদের 10.2 ভ্যালুটা আসে, ঠিক আছে। কিন্তু এবার কিন্তু আমাকে এখানে যে কনস্ট্যান্টটা বলে দিছে সেটা কিন্তু কেমিস্ট্রি বইয়ের হিসাবটা 1.01 × 10⁵। এই যে পয়েন্টের ভ্যালুটার জন্য একটু ভ্যালু দিক সেদিক হবে। তাহলে সেই ক্ষেত্রে হ্রদের তলদেশে আমাদের ছিল হচ্ছে গিয়ে এইচ রোজি, তার সাথে ছিল হচ্ছে গিয়ে এয়ার প্রেসার, এটা হচ্ছে টোটাল প্রেসার ছিল। ভলিউম ছিল হচ্ছে ক্যাপিটাল ভি। যখন উপরে চলে আসছে তখন হচ্ছে শুধুমাত্র এয়ার প্রেসার ছিল, আর তার সাথে ভলিউম বলছে আয়তন কি হয়, আয়তন দ্বিগুণ হয়, তাহলে ভলিউম হয়ে যাবে 2v। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে এইচ রোজি থাকবে, আর ভি গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে 2টা এয়ার প্রেসার, আর এখান থেকে একটা এয়ার প্রেসারকে মাইনাস করে ফেলবো, তাহলে শুধুমাত্র এয়ার প্রেসার একটা থাকতেছে। এইচ বের করবো, এখানে হচ্ছে এয়ার প্রেসার বসাবো, নিচে হচ্ছে রো জি দিয়ে ডিভাইড করবো, রাইট। তাহলে এয়ার প্রেসারের ভ্যালু কত, এয়ার প্রেসারের ভ্যালু হচ্ছে 10⁵ না, 1.01 × 10⁵। রো এর ভ্যালু হচ্ছে অলওয়েজ 10 কিউব, এটা নিয়ে ঝামেলা নাই। জি এর ভ্যালু কোশ্চেনের মধ্যে যদি বলে দেয় 10 তাহলে 10, যেহেতু কোশ্চেনে কিছু বলে দেওয়া নাই সেই ক্ষেত্রে জি এর ভ্যালু আমাকে 9.8 বসায় অঙ্ক করতে হবে, এবং জি এর ভ্যালু 9.8 বসায় দেখতে হবে অ্যান্সার আসে কিনা। যদি আসে ফাইন, যদি না আসে তাহলে 10 ধরে আমি অ্যাপ্রক্সিমেট করতে পারবো। তাহলে এখান থেকে আমার 1.01 এটাকে সরাই ফেললে আমার আসতেছে 101 ডিভাইডেড বাই 100, 10 স্কয়ার। হ্যাঁ, পয়েন্ট যদি আমরা সরাই, আর 10⁵ 10 কিউব এখানে উঠে যাচ্ছে 5 - 3 মানে 10 স্কয়ার, আর এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে হচ্ছে 9.8, কারেক্ট। তাহলে এখানেও 10 স্কয়ার, এখানেও 100, এটাও কাটাকাটি যাবে। তাহলে এখানে থাকতেছে 101, আর 9.8 কে আমরা লিখতে পারি হচ্ছে 98 ডিভাইডেড বাই 10। এটাকে আবার আমরা মাল্টিপ্লাই করলে পাবো 1010 ডিভাইডেড বাই পাচ্ছি 98। হিয়ার কামস দ্য পয়েন্ট, যেখানে তোমার 10.2 আর মিলবে না। তো 1010 কে যদি আমরা 98 দিয়ে একটু ডিভাইড করি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো এই 3 ঘর নিলে এটা একবার যাবে, তাহলে এখান থেকে থাকবে 98, থাকতেছে কত 30। তো 30 তে যেহেতু গেল না তাহলে এখানে 0 বসলো, তারপর আমরা পয়েন্ট নিলাম, পয়েন্ট নেওয়ার পর এখানে 300 আসলো। নাও 9 কে 9 9 2 18, 3 নং 27, যদি 4 বসাই তাহলে 4 নং 36, 360 আসে। দ্যাট মিন্স আমি 4 বসাতে পারবো না, 3 বসানো লাগবে, এবং 3 8 24 এর 4 হাতে থাকবে 2, 3 নং 27 আর 2 29, এই যে এক্স্যাক্টলি 6 থাকে। সো দেখো অ্যান্সার কিন্তু 10.2 আসে নাই, এখানে কিন্তু অ্যান্সার 10.3 আসছে। যদি 10.3 অপশনে না থাকতো আমি অ্যাপ্রক্সিমেট হিসেবে এটা বসাতাম ক্লোজ অ্যান্সার হিসেবে, বাট সিন্স 10.3 এক্স্যাক্টলি আছে তাহলে আমার 10.3 আসবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইচ এর ভ্যালু আসে হচ্ছে 10.3 মিটার। এখানে একটু কোশ্চেনে ক্যাচ আছে, এটা একটু ধরতে হইতো। ঠিক আছে, এই তো সবাই তাহলে মোটামুটি বুঝতে পারছি আশা করি। তারপর নেক্সটে চলে আসি, এখানে বলছে প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প দরকার। পাম্পের ক্ষেত্রে পি এর ফর্মুলা হচ্ছে আমাদের mgh ডিভাইডেড বাই টি। এটা সোজা, আমাদের 10 লিটার পানি 10 কেজি, জি এর মান বলে দেওয়া আছে, জি এর মান হচ্ছে গিয়ে কিছু বলা নাই কোশ্চেনে, তাহলে 9.8। এইচ এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 মিটার উপরে উঠাবো, ডিভাইডেড বাই টাইম হচ্ছে গিয়ে বলে দিছে প্রতি সেকেন্ডে, সো টাইম হচ্ছে গিয়ে 1। এই তো তাহলে এখান থেকে থাকতেছে 10, এখান থেকে থাকতেছে হচ্ছে 98 ডিভাইডেড বাই 10, এখান থেকে থাকতেছে 10, তাহলে সরাসরি অ্যান্সার আসলো 980 ওয়াট। 980 ওয়াট কই আছে, সি নাম্বারে। ঠিক আছে, ইজিলি সলভ করা। নেক্সটে আসি, একটা সিলিকন ট্রানজিস্টরের ইনপুট রোধ 150 ওহমস, তাহলে এটা হচ্ছে আর আই, আর এটার পিট প্রবাহ 50 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে এটা হচ্ছে কি আমাদের আইবি বেস কারেন্ট। পরিবর্তনের জন্য এটার কালেক্টর কারেন্টের পরিবর্তন হয়, তাহলে এটা হচ্ছে ডেল্টা আইসি, এবং পিট প্রবাহের পরিবর্তন বলা, এখানেও পরিবর্তন আছে, তো ডেল্টা আইবি। আর এখানে বলছে যে অ্যাম্প্লিফায়ার হিসেবে যখন বিবর্ধন করছি তখন এটার ভার রোধ 5 কিলো ওহম, ভার রোধটা হচ্ছে আমাদের আউটপুট। সো অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ লাভ এভি যেটা আমরা বের করি সেটাকে আমরা বিটা মাল্টিপ্লাইড বাই আর আউট ডিভাইডেড বাই আর ইন, এই ফর্মুলা দিয়ে বসাবো, এবং এই ফর্মুলা দিয়ে বসালে তখন আমাদের এখান থেকে অ্যান্সার চলে আসবে। তাহলে বিটার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে গিয়ে ডেল্টা আইসি ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা আইবি, তার সাথে হচ্ছে আর আউটের ভ্যালু এখানে 5 কিলো ওহম, 5 কিলো ওহম মানে হচ্ছে গিয়ে 5000 ওহমস, আর নিচে হচ্ছে আর ইন এর ভ্যালু হচ্ছে 150 ওহমস, তাহলে এটা বসাই দিলাম। ডেল্টা আইসির ভ্যালু কত, 2.5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা হচ্ছে গিয়ে 2.5 × 10⁻³ আর এটা হচ্ছে আইবির ভ্যালু হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, সো 50 × 10⁻6 মাল্টিপ্লাইড বাই এটাকে যদি আমরা 50 দিয়ে ডিভাইড করি তাহলে 50 দিয়ে ডিভাইড করলে আমার নিচে আসতেছে হচ্ছে 3, আর 50 দিয়ে ডিভাইড করলে উপরে আসতেছে হচ্ছে আমাদের কত 500 100, তাই না। 50 সাথে 100 এড করলে আমাদের এত আসে। তাহলে এখান থেকে আমাদের কি থাকতেছে, এখান থেকে আসতেছে হচ্ছে 25 ডিভাইডেড বাই 10, তার সাথে এখানে আছে হচ্ছে 50, আর 10⁻³ + 6, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে 10 কিউব, তার সাথে এখানে আছে হচ্ছে 10 স্কয়ার, নিচে আছে হচ্ছে 3। এখন তুমি বাকিটুকু ক্যালকুলেশন করতে পারবা, এই যে এখানে হচ্ছে 10 কিউবড আছে, 10⁵, 5 থেকে একটা এখানে 10 কেটে যাবে, তাহলে 10⁴ আসতেছে। আমার বড় সংখ্যা বলতে এখানে আসতেছে 25, নিচে আসতেছে হচ্ছে গিয়ে 50 মাল্টিপ্লাইড বাই 3,
25, 50 আর 3 নিলে 10 টু দি পাওয়ার 3, 10 স্কয়ার 10 টু দি পাওয়ার 5 থেকে একটা চলে গেলে তাহলে থাকবে হচ্ছে 10 টু দি পাওয়ার 4। এখন 25 আর 50 ডিভাইড করা যায়, তাহলে নিচে আসবে হচ্ছে 2, তার মানে আসতেছে 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 6। 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 6 করতে গেলে 10 টু দি পাওয়ার 10 কিউবড, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4, এটাকে আমরা 6 দিয়ে ডিভাইড করব। তাহলে 6 একবার 6, এখান থেকে থাকবে 40, 6 6 36, আবার থাকবে 40, 6 6 36, আবার থাকবে 40, 6 6 36, এরপর আর জিরো আসবে না, পয়েন্ট নিব, আবার বানাবো 40, 6 6 36, সব 6 আসতে থাকবে। তাহলে 1666.666, এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 1666.67, কারণ এর কাছাকাছি আর কোনো অপশনের মধ্যে নাই। তাহলে 1666.67, এটা হচ্ছে ইভেন্চুয়ালি আমাদের কিসের ভ্যালু বের হলো, এটা হচ্ছে আমাদের এভি ভোল্টেজ লাভ, যেটা সেই লাভের ভ্যালুটা এরকম চলে আসলো। তো আমরা এই সাইনটাকে ইকুয়াল না ধরে আমরা হচ্ছে এই সাইনটাকে একটা অ্যাপ্রক্সিমেট সাইন ধরে নিতে পারি, 1666.67, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের কারেক্ট অ্যান্সার, সি নাম্বার, এটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার হবে। গরমের ফলে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেল, খুবই অবভিয়াস, টেম্পারেচার বাড়লে সেকেন্ড দোলকের লেন্থ বাড়বে। এর ফলে দোলকটি দিনে 200 সেকেন্ড ধীরে চলে। যদি দোলকটি দিনে 200 সেকেন্ড ধীরে চলে তাহলে এখানে থাকবে হচ্ছে গিয়ে 86400 ডিভাইডেড বাই 86400, ধীরে চললে আমরা হচ্ছে গিয়ে -200 দিই এবং তার সাথে ফাইনালি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে এগুলো হাতে কলমে ক্যালকুলেশন করা যায়। 86400, 400 থেকে 200 চলে গেলে হবে 200, 86200, এর সাথে হচ্ছে মাল্টিপ্লাইড বাই 2, 0000 100 দিয়ে ডিভাইড হয়ে যাবে, 864, 862 থাকবে। তাহলে 864 ডিভাইডেড বাই 862 মাল্টিপ্লাইড বাই 2, আমরা 2 দিয়ে ডিভাইড করব। 64 অর্ধেক 32, 800 অর্ধেক 400, তাহলে এখান থেকে 432, এটা আসবে 431 ডিভাইডেড বাই 2। এইবার হচ্ছে আমরা 431 কে 432 দিয়ে একটা জায়গায় একটু রাফলি ডিভাইড করে আনবো। তাহলে একবার যাবে 431, এখানে বসবে 1 এবং এখানে আর যাবে না, সো পয়েন্ট নিব, একটা জিরো বসবে। ঠিক আছে, এইখানে 1 বসলো, 1 এর পরে একটা জিরো বসলো, তো এখানে জিরো বসালাম, আবার একটা পয়েন্টের পর একটা জিরো নিলাম, আবার এখানে আসলো 100, এখনো হচ্ছে গিয়ে এটা কি হচ্ছে না, যাচ্ছে না। তাহলে 1.00, আরেকটা জিরো নিলে এখানে 1000 হলো। এখন দেখো 400 কে 3 দিয়ে গুণ করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে গিয়ে 1200, সো 1000 ক্রস করে চলে যায়, দ্যাট মিন্স এখানে 2 দিয়ে গুণ হবে এবং 2 * 1 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 862 আসে। বাকিটুকু আর আমার ক্যালকুলেশন করার দরকার নাই, এখানে 8 6 এর 7 9 10 3 8 1 138 আসবে। এটা বাকি থাকলো 1.002, আমার এখানে অলরেডি অ্যান্সার চলে আসে এবং এখান থেকে 2 খেয়াল করো, 2.002 2.004 নাকি 2 দুগুণে 4, 2.004 এরকম একটা ভ্যালু আসে। ওকে, 2.004 যদি অ্যান্সার আসে, সেই ক্ষেত্রে 2.00 ক্লোজেস্ট অ্যান্সার আছে, বা 2.00 সেকেন্ড ইজ দ্য টাইম পিরিয়ড অফ আ সেকেন্ড পেন্ডুলাম। নাও গরমের ফলে যদি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বাড়ে তাহলে অবশ্যই টাইম পিরিয়ড আর কখনোই সেকেন্ড দোলকের সেম থাকবে না। সো ডি নাম্বারটা সামহাট কারেক্ট না, আবার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি কারেক্ট। তাহলে 2.004 সেকেন্ড, এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2.00 সেকেন্ড বলতে পারি। নাও একটা কোশ্চেনে কিন্তু কোনো অ্যান্সারই ছিল না, বাট এটা কিন্তু একটা অ্যাপ্রক্সিমেটেড অ্যান্সার আছে, তো সেই ক্ষেত্রে ডি নাম্বারটা আমি কারেক্ট অ্যান্সার হিসেবে দিতে পারবো। ওকে, নেক্সট আসি। 250 মিটার উঁচু ঝর্ণা থেকে পানি মাটিতে পড়তেছে এবং নির্দিষ্ট গতিবেগ নিয়ে পড়তেছে। শক্তির অপচয় যদি অগ্রাহ্য করা হয় তাহলে এই যে আমাদের হাফ mv স্কয়ার, এই উপর থেকে যে পানি পড়তেছে সেই mgh কমপ্লিটলি হাফ mv স্কয়ারে কনভার্ট হয়ে যাবে। ম্যাথ কাটাকাটি চলে যাবে। এখান থেকে জিজ্ঞেস করছে পানির বেগ কত, সো v এর ভ্যালু হচ্ছে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে তারপর রুট করে দিব, সো √2gh হোল রুট 2। কোশ্চেনের মধ্যে g এর কোনো ভ্যালু বলে দেয় নাই, সো ইন দ্যাট কেস 9.8, এন্ড h এর ভ্যালু বলে দেওয়া আছে 250 মিটার, প্রিটি ফাইন। তাহলে এখান থেকে 250 থাকলো, আমরা হোল রুট করতে পারি, 2 থাকলো, 9.8 কে আমরা 98 ডিভাইডেড বাই 10 লিখতে পারি, আর এখানে থাকতেছে হচ্ছে 250, কোনো সমস্যা না। তাহলে 2 দিয়ে 98 কে গুণ করা যায়, আর 2 গুণে 16 6, হাতের 1 9 দুগুণে 18 আর 1 19, 196, এটাকে আমরা 25 দিয়ে মাল্টিপ্লাই করব 10 দিয়ে ডিভাইড করার পরে। তো 25 6 25 হচ্ছে 150 এর শূন্য, হাতে থাকবে 15 9 25 এ 225, 225 এর সাথে 15 যোগ করলে হয় 240 0। এরপরে হাতে থাকবে হচ্ছে গিয়ে 24 24, 25 একে 25 আর 24 যোগ করলে আসবে হচ্ছে 49 এবং 4900, এটা একটা পারফেক্ট স্কয়ার নাম্বার যেটার অ্যান্সার আসে 70। সো 70 মিটার পার সেকেন্ড উইল বি দা ফাইনাল কারেক্ট অ্যান্সার। সো ক্যালকুলেশন এটা হাতে কলমে করা যায়। নেক্সট হচ্ছে আমাদের বলছে এ ভেক্টর বি ভেক্টর উভয় ভেক্টরের উপরে একটা অভিলম্ব ভেক্টর বের করতে বলছে। এটা সবচেয়ে ইজি মনে হয় আমাদের কাছে আসছে। এই একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাদের মধ্যে ক্রস করলে আমরা অভিলম্ব ভেক্টর বের করতে পারবো। একটা হবে আই ক্যাপ, একটা হবে জে ক্যাপ, একটা হবে কে ক্যাপ। 3 তারপর 1 তারপর 2 2 -2 আর হচ্ছে 4। তাহলে এখান থেকে যদি আমি আই ক্যাপ নেই তাহলে এটা গুণ হবে 4 * 1 মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4, তাহলে 4 + 4। তারপর মাইনাস জে ক্যাপ যদি নেই তাহলে 3 4 আগে গুণ হবে, 3 4 12, তারপর 2 * 2 4 পজিটিভ আছে, সো 12 - 4। তারপর হচ্ছে কি এখান থেকে কে ক্যাপ নিব, তাহলে -6 - 2, তাহলে এখান থেকে আসবে -6 - 2। সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসছে হচ্ছে 8 আই ক্যাপ, 12 - 4 হচ্ছে কি 8, সামনে মাইনাস আছে, সো এটা 8 জে ক্যাপ -8 জে ক্যাপ, এন্ড এটা আসবে হচ্ছে -8 কে ক্যাপ। তো এইটাই -8 জে -8 কে বি নাম্বার অপশনে আছে, দিস উইল বি দা কারেক্ট অ্যান্সার। এটা সবচেয়ে ইজি। নেক্সটে বলছে ডান পাশের বর্তনীটির প্রবাহ মাত্রা, এটা আরো সহজ। এই 12 ভোল্টের প্লাস এদিকে, এই 2 ভোল্টের প্লাস এদিকে, দ্যাট মিন্স আমাদের এখানে ই টোটালের ভ্যালু কিন্তু দুইটা ব্যাটারি দুই ডিরেকশনে দুই পোলারিটিতে লাগানো, সো 12 থেকে 2 মাইনাস হয়ে এখানে চলে আসবে হচ্ছে 10 ভোল্ট। আর এখান থেকে আর টোটালের ভ্যালু কত আসে, আর টোটাল হচ্ছে গিয়ে 2 আর 2 হচ্ছে প্যারালালে আছে, সো 4, তার সাথে সিরিজে থাকবে হচ্ছে 2 প্যারালাল 2। এই তাহলে 2 আর প্যারালাল 2 কিভাবে বের করব, এখান থেকে 4 থাকবে প্লাস প্যারালালে আমরা জানি 2 * 2 ডিভাইডেড বাই 2 + 2, এটা করে বের করতে হয়, সো 4/4 1 আসবে, তাহলে 4 + 1 এখান থেকে আসবে হচ্ছে 5 ওহমস। তাহলে এটা যদি পেয়ে যাই, আই পাবো না, আই হচ্ছে গিয়ে আমাদের ই টোটাল ডিভাইডেড বাই আর টোটাল। ই টোটালের ভ্যালু 10 ভোল্ট, ই টোটালের ভ্যালু হচ্ছে গিয়ে 10 ভোল্ট, আর আর টোটালের ভ্যালু হচ্ছে 5 ওহম, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা নিয়েও দেখলাম কোশ্চেনে পোস্টে অনেকেরই কমেন্ট ছিল এবং অনেকে এটা বুঝতে পারতেছিল না, সো এটা কিন্তু অপোজিট ডিরেকশনে দুইটা দুই দিকে, সো দুইটা দুই দিকে বলে একটা আরেকটাকে বাধা দিচ্ছে, সো 12 - 2 10 ভোল্ট আসে।
নেক্সটে বলছে সরি, একটা দেওয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, মিনিটের কাটার দৈর্ঘ্য বলছে। সো কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। এন্ড যেহেতু আমাদের মিনিটের কাটার কথা বলা, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে 2 পাই রাখলাম, নিচে হচ্ছে ক্যাপিটাল টি। মিনিটের কাটার জন্য আমাদের হচ্ছে গিয়ে 60, আর হচ্ছে গিয়ে কত মিনিটের কাটার টোটাল টাইম পিরিয়ড কত 60 মিনিট, আর হচ্ছে এখান থেকে আমাদের কত আসতেছে, এখান থেকে আসতেছে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে 2 পাই ডিভাইডেড বাই 60 60 করে ফেললে আমরা এটাকে সেকেন্ডে কনভার্ট করে নিলাম, চলে আসলো রেডিয়ান পার সেকেন্ড। এইখানে আমাদের যদি 2 দিয়ে আমরা একটু কাটাকাটি করি তাহলে এখানে আসবে পাই, নিচে নামবে হচ্ছে গিয়ে 30, 30 কে 6 দিয়ে গুণ করলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে 1800 পাই বাই 1800। পাইকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 3.1416, এটাকে আমরা মাল্টি ডিভাইড করতে পারি হচ্ছে 1800 দিয়ে। এইবার আমরা চলে যাই অ্যাপ্রক্সিমেশনে, কারণ অ্যান্সার গুলো বেশ ঝামেলার। সো অ্যাপ্রক্সিমেশন 3.1416 কে আমরা 3 ধরে নিলাম, নিচে থাকলো হচ্ছে 1800, আবারও অ্যাপ্রক্সিমেশন 3 দিয়ে ডিভাইড করলে 1/600 আসে। বাকিটুকু তোমার ক্যালকুলেশন করতে হবে, 1 কে 600 দিয়ে ডিভাইড করলে কত আসে সেটা। তো সেই ক্ষেত্রে আমার 600 যদি 1 দিয়ে ডিভাইড করি তাহলে 0 পয়েন্ট, এই হচ্ছে আমার 0 পড়লো। তারপর আরেকটা 0 নিলাম, এই 100 এ গেল না, আবার একটা 0 নিলাম, এই আসলো 1000। এখন 1000 এর মধ্যে কয়বার যাবে, একবার, তাহলে এখান থেকে আসলো 600, বাকি থাকলো হচ্ছে গিয়ে 400 পয়েন্ট নিছি, সো এখানে থাকবে হচ্ছে গিয়ে 4000। তো 0.001, তারপর এটাতে কয়বার যাবে, 6 7 42, সো 6 বার লিখতে 6 7 বার লিখতে পারবো না, 6 7 4200 চলে আসবে, সো 6 বার নিতে হবে। তাহলে 6 6 36, 3600, 4000 থেকে 3600 চলে গেলে 36400 থাকে, তাহলে এখান থেকে থাকবে 400, আবার একটা 00, সো আবার একটা 6, আবার বসবে 3600, আবার একটা 400, আবার একটা 00, সো 0.16666 এভাবে করে চলতে থাকবে। তো 0.001 এখান থেকে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু আসতেছে 0.0016666 এরকম, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনে 0.00167, রাইট, 174 পর্যন্ত আছে। সো 0.001 এখানে 7 নিলাম, 4 6 6 36 400, তারপর হ্যাঁ 4000, 6 6 36, এইভাবে করে একবার একবার করে যেতে থাকবে। 600 ঠিক লিখছি না, 400 4000, 4000 এর 6 বার 6 6 36, ঠিক আছে। তাহলে এটা অ্যাপ্রক্সিমেশন করলে আমরা হচ্ছে কি এখান থেকে দশমিকটাকে একবারে সরাই লিখি, এই 1 ঘর 2 ঘর 3 ঘর সরালে 1.67 ইনটু 10 টু দি পাওয়ার -3, 1.74 এই জিনিস আছে। সো 1.67 কেও আমরা অ্যাপ্রক্সিমেট করে 1.7 ধরে নিতে পারি, বিকজ 1.7 এর আর কোনো অপশন কিন্তু আমাদের কাছাকাছি নাই। তাহলে 1.7 10 টু দি পাওয়ার -3, এই যে আমরা যে অ্যানসারটা পেলাম, এটা পেলাম হচ্ছে কি ওমেগার ভ্যালু। সো 1.7 এই অ্যাপ্রক্সিমেশনের ভ্যালুটা আসতেছে হচ্ছে আমার কারেক্ট অ্যানসার, রাইট, 1.7 ইনটু 10 টু দি পাওয়ার -3। সো 1.7 এর পর যাই থাকুক 1.74 ইভেন্চুয়ালি আমার বাকি চারটা অপশনে 1.7 এর ক্লোজ কোনো অ্যানসার নাই। তাহলে এখান থেকে আমাদের এটা অ্যানসার আসতেছে। এরপর হচ্ছে একটা তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য বলে দেওয়া, তার মানে এটা হচ্ছে আমাদের ডেল ফাই। পথ পার্থক্য কত এটা জিজ্ঞেস করছে। সো দশা পার্থক্য ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য ডেল এক্স। এখন এখানে আমরা ভ্যালু বসাই দিতে পারি, এটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা, তার সাথে এখানে থাকতেছে ডেল এক্স। তাহলে এখান থেকে যদি ডেল এক্স বের করতে হয়, পাই পাই এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, ল্যামডা উঠবে উপরে, 2 আসবে নিচে, 2 2 এর সাথে মাল্টিপ্লাই হয়ে চলে আসবে হচ্ছে 4। তাহলে ল্যামডা বাই 4 বি নাম্বারটা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসি, স্ফেরোমিটারের সাহায্যে এই অঙ্কটা একটু বড় আসছে, খুবই অবভিয়াস, সো একটু একটু বড় অঙ্ক আসতেই পারে। আমাদের এখানে বলছে গড় উচ্চতা 5.21 সেন্টিমিটার, আর খেয়াল করো এখানে বলছে উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে পাওয়া গেল 5.21। আবার সমতল যে কাচ প্লেট সেটাও কিন্তু আবার আমি গ্রাউন্ডে রাখি নাই, এটাও হচ্ছে কাচ প্লেটের একটা হাইট পাওয়া গেছে 0.25। তাহলে এখান থেকে আমাদের যে এইচ এর ভ্যালুটা আসবে, সেই এইচ এর ভ্যালুটা হচ্ছে আমাদের 5.21 থেকে গ্রাউন্ডও কিন্তু সামান্য একটু উঁচুতে, কতটুকু উঁচুতে, 0.25 সেন্টিমিটার উঁচুতে। সো আমাকে হিসাব করতে হবে ওই সমতল কাচ প্লেট থেকে নিয়ে উত্তল লেন্সের একদম টপ পজিশন পর্যন্ত কতটুকু হাইট সেটা। তাহলে উত্তল লেন্সের টপ পজিশন এটা হচ্ছে আমাদের বেস থেকে যতটুকু উঁচুতে, এটুকু মাইনাস করলে আমি টোটাল হাইটটা পেয়ে যাবো। 5.21 থেকে 0.25 চলে গেলে 4.96 মিটার, এটা আসলে হচ্ছে এইচ এর ভ্যালু। আর আমাদের ডি এর ভ্যালু যেটা, তিনটা ভ্যালু দেখো বলে দিছিল যে 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব। সো এখান থেকে আমাকে এভারেজ যে ডি এর ভ্যালুটা আছে সেটা বের করতে হবে। 6.3 একটা ভ্যালু আছে, 6.5 একটা ভ্যালু আছে, 6.4 একটা ভ্যালু আছে, সেটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করব। তো এটার যে মিন মানটা 6.345 এর জন্য 6.4 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার ডি এভারেজের ভ্যালু, এটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু। এই যে দুইটা ভ্যালু আমরা পেলাম, এই দুইটা ভ্যালু দিয়ে আমাদেরকে হচ্ছে এখন কাচ প্লেটের উচ্চতা একই হলে বক্রতার ব্যাসার্ধ ক্যাপিটাল আর নির্ণয় করতে হবে। এবং আর এর জন্য আমরা কিন্তু অলরেডি একটা ফর্মুলা আমাদের চ্যাপ্টার নাম্বার 1 এর মধ্যে যে ফর্মুলাটা ছিল সেটা অলরেডি দেখছি, তাই না? এটার ভ্যালু হচ্ছে গিয়ে ডি স্কয়ার ডিভাইডেড বাই 6h প্লাস h ডিভাইডেড বাই 2। নাও এখন আমাদের এখানে যে ডি এর ভ্যালুটা আছে সেই ডিটা হচ্ছে এভারেজ ডি, তাহলে এখান থেকে আমরা ডি স্কয়ার বসাবো কোনটা, এটা হচ্ছে সেই এভারেজ যে ডি এর ভ্যালুটা আসবে এটা বসাবো, 6h এখানে h বের করা আছে h/2। এটা যদি আমি ডিরেক্টলি মান বসাই তাহলে আসবে না একবারে, আমাকে হচ্ছে ক্যালকুলেটরে ডিরেক্টলি বসালে 3.86 সেন্টিমিটার এটা তখন আসবে। সো এই যে অঙ্কটার নাম্বারটা আমি ক্লাসের একদম শুরুতে লিখে দিয়েছিলাম, 17 নাম্বার অঙ্ক, যেটার জন্য আমাদের একটু ক্যালকুলেটরের দরকার হয়, আদারওয়াইজ ক্যালকুলেশনটা অনেক বড় এবং অনেক ক্লামজি হয়ে যায়। সো অবভিয়াসলি সব অঙ্ক তোমাকে অ্যাটেম্প নেওয়ার দরকার নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি কেউ পারতাম ক্যালকুলেটরে বসালে এত রেজাল্ট। তারপর 19 নাম্বারটাও ক্যালকুলেটর লাগে, সেটা এটা পরে আসতেছি। 200 গ্রাম ভরের একটা বস্তু 200 মিটার 20 মিটার উপর থেকে পড়লো, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত হবে? সো উপর থেকে পড়তেছে, সো mgh ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তিতে কনভার্ট হবে হাফ mv স্কয়ার। তো আমাকে জিজ্ঞেস করছে এটার গতিশক্তি কত হবে, সো গতিশক্তি হাফ mv স্কয়ার তো আমি mgh দিয়ে বের করতে পারবো, এটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জি, এবং কাইনেটিক এনার্জি ভ্যালু আমরা mgh দিয়ে বের করতে পারবো। তো 200 গ্রাম আছে, 200 গ্রাম মানে হচ্ছে কি 0.2 কেজি, 200 গ্রাম মানে হচ্ছে 0.2 কেজি, আর তার সাথে হচ্ছে জি এর ভ্যালু কোশ্চেনে কিছু বলে দেয় নাই, সো 9.8 কতটুকু উচ্চতা থেকে পড়ছে, 20 মিটার উচ্চতা থেকে পড়ছে, সো 20। তাহলে 0.2 এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, এটাকে ভেঙে
লিখতে পারি হচ্ছে 2/10, তার পাশে 20 কে নিয়ে আসলাম, তার পাশে 9.8 কে নিয়ে গেলাম, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আসে হচ্ছে 2 × 2 4, 4 কে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করে যা আসে সেটা দেখতে হবে অ্যান্সারে আসে কিনা। তো 4 8 32 এর 2 হাতে থাকবে 3, 4 9 36 আর 3 39, 39.2। খেয়াল করো এক্স্যাক্টলি যে অ্যান্সারটা আমার আসছে 9.8 ধরে, সেটাই আমি 39.2 অপশন হিসেবে পাচ্ছি। দ্যাট মিন্স জি এর মান আসলে 9.8 ধরে সলভ করা আছে, জি এর মান অ্যাপ্রক্সিমেটলি 10 ধরে নাই। তাহলে এটাও আমরা এখান থেকে বের করতে পারলাম, আশা করি বুঝতে পারছি। তারপর এই যে 19 নম্বর অঙ্কটা আবার একটু ক্যালকুলেশনের দরকার হয়। পর্যায়কাল জিজ্ঞেস করছে স্প্রিং এর, এবং একটা বস্তু ঝুলালে 8 সেন্টিমিটার প্রসারিত হয়, এক্সপেনশন হয় হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হচ্ছে 0.08 মিটার, আর এরপর একটু টেনে ছেড়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে পর্যায়কাল টি এর ফর্মুলাটা আমরা জানি, এরকম এক্সপেনশন দেওয়া থাকলে বা ইলংগেশন দেওয়া থাকলে √e/g দিয়ে করতে হয়। এইখানে হচ্ছে আমার এর ভ্যালুটা অলরেডি দেওয়া আছে, জি এর ভ্যালু 9.8 ধরবো, এটাকে হচ্ছে গিয়ে 2 পাই ধরবো, এটা হচ্ছে গিয়ে আমাদের 0.08 আর এটা হচ্ছে গিয়ে 9.8। এটা যদি বসাই তাহলে এখান থেকে আমাদের যে 0.57 সেকেন্ড এই অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা হচ্ছে এখান থেকে চলে আসে। সো এটার ভ্যালুগুলো আমরা যদি ঠিকঠাক মতো বসাই তাহলে এক্সাক্ট ভ্যালুটা যদি হিসাব করি তাহলে আসবে 0.567 সামথিং এত সেকেন্ড, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেশনে 0.57 সেকেন্ড এভাবে ধরতে পারি। তো 0.57 এর মতো অপশন আর নাই, আবার 567 অপশন নাই, 56 আছে, 56 মিন্স 0.560। তো অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড অফ করলে এটা এক্সাক্ট অ্যান্সার আসে। সো 0.57 সেকেন্ড এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফিজিক্সে কয়েকটা কোশ্চেনের মধ্যে খুবই ক্লোজ অপশনস দিছে, সো দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ। হ্যাঁ, একটু তোমার ক্যালকুলেশনের দক্ষতা কত ভালো ওটা একটু এখান থেকে চেক করতে চাইছি আর কি। এরপরে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের পথপার্থক্য, এটা তো আমরা জানি 2n + 1 λ/2। গঠনমূলক ব্যতিচারের জন্য আমাদের হচ্ছে n λ বা 2n × λ/2। সো এটা তো আমরা সবাই বুঝি, থিওরিটিক্যাল কোশ্চেন। একটা বাড়ির বৈদ্যুতিক মিটারে 10 অ্যাম্পিয়ার কারেন্টের ভ্যালু বলে দিছে, ভোল্টেজের ভ্যালু বলে দিছে 220 ভোল্ট, কতগুলো 40 ওয়াটের বাতি পাওয়ারের কথা বলছে। সো সেই ক্ষেত্রে আমরা যদি n সংখ্যক লাইট আমরা বাতি নিরাপদে লাগাই তাহলে n সংখ্যক লাইটের পাওয়ার হবে v × i। তাহলে এখান থেকে কতগুলো বাতি পাওয়া যাবে, এই যে vi কে আমরা পাওয়ার দিয়ে ডিভাইড করে দিব। সো v এর মান হচ্ছে 220, কারেন্টের মান হচ্ছে 10, পাওয়ার হচ্ছে গিয়ে 40, এই তো হয়ে গেল। তাহলে এটাকে ডিভাইড করলে উপরে থাকতেছে 220, নিচে থাকবে হচ্ছে 4, 4 5 20, 4 5 20, তাহলে অ্যান্সার আসবে 55। কতগুলো বাতি লাগানো যাবে, 55 সংখ্যক। কোন চিরের প্রস্থ 3 × 10⁻⁴ সেন্টিমিটার, যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা বলে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, আর এর ভ্যালু হচ্ছে চিরের প্রস্থ। কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত হবে? প্রথম ক্রম বলতে n = 1 আর মধ্যবর্তী কৌণিক দূরত্ব, তাহলে চরম আর অবমের কথা যদি বলা, কোন চিরের কথা যেহেতু বলা, তার মানে এটা হচ্ছে গিয়ে আমাদের কোন অঙ্ক, এটা হচ্ছে আমাদের একক চির, এবং সেই একক চিরে আমরা কি দেখতে পাই, আমরা এখান থেকে ডিফ্র্যাকশন বা অপবর্তন দেখতে পাই। তো একক চিরে অপবর্তনের যে কেসটা আছে সেটা নিয়ে অঙ্ক করতে হবে, এবং এখানে আমাদের বলছে অবম নিয়ে কাজ করতে। তো একক চিরে অপবর্তনে অবমের ফর্মুলা কি? অবমের ফর্মুলা হচ্ছে গিয়ে a sin θ = ওই যে আমাদের দ্বিচির বা আমাদের ইয়ং এর ডবল স্লিট এক্সপেরিমেন্টে যেটা উজ্জ্বলতা শর্ত, এটা এখানে অন্ধকারের শর্ত হয়ে যাবে, তাহলে sin θ = n λ। এখান থেকে আমরা ল্যাম্ডা লিখতে পারি, সিন্স আমাদের n এর ভ্যালু হচ্ছে 1, n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ল্যাম্ডা চলে আসলো। এই ক্ষেত্রে থিটার ভ্যালু আসবে আমাদের sin ইনভার্স ল্যাম্ডা ডিভাইডেড বাই a। থিটা আমার কাছে চাই নাই, আমার কাছে চাইছে মধ্যবর্তী কৌণিক দূরত্ব, মধ্যবর্তী কৌণিক দূরত্ব হচ্ছে 2 θ, তাহলে এখান থেকে আসবে হচ্ছে গিয়ে 2 sin ইনভার্স ল্যাম্ডা বাই a। এখন এটা সলভ করব আর কিছু না, তাহলে 2 sin ইনভার্স ল্যাম্ডার ভ্যালু কত, ল্যাম্ডা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম, 6000 অ্যাংস্ট্রমকে আমরা যদি কনভার্ট করে নিই তাহলে ল্যাম্ডার ভ্যালু আসে হচ্ছে 6 × 10⁻7 মিটার, মানে 6000 × 10⁻10 যদি করি তাহলে ওই যে 10³ 10⁻10 মিলে 6 × 10⁻7 মিটার আসে। তাহলে ল্যাম্ডার ভ্যালু 6 × 10⁻7 মিটার, আর এখানে চিরের প্রস্থ বলছে 3 × 10⁻⁴ সেন্টিমিটার, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 × 10⁻6 মিটার, মিটারে যদি কনভার্ট করে নিই তাহলে এখানে আসে 3 × 10⁻6 মিটার। তাহলে এখান থেকে থাকতেছে 2 sin ইনভার্স 6/3, 2 চলে আসবে, আর 10⁻⁻7 নিচে চলে আসলে +7 - 6 মানে 10 চলে আসবে। তো 2 কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে এইখান থেকে আমাদের 2 থিটার যে ভ্যালুটা আসতেছে সেটার ভ্যালু আসতেছে হচ্ছে 2 sin ইনভার্স 0.2, 2/10 0.2, এটা হচ্ছে আমাদের অপশনের মধ্যে আছে। সো বি নাম্বারটা হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এরপরে হচ্ছে 23 রেডিয়ামের অর্ধজীবন। দিস ইজ দ্য অ্যানাদার মানে ফেভারিট কোশ্চেন যেটা আমাদের ক্যালকুলেটর লাগছে। সো অর্ধজীবন বলতে আমাদের এটা হচ্ছে টি হাফের ভ্যালু বলে দেওয়া আছে, গড় জীবন জিজ্ঞেস করছে। সো আই হ্যাভ টু ফাইন্ড আউট টাও। আমাদের বইয়ে ডিরেক্ট ফর্মুলা আছে টি অফ হাফ ln 2 মাল্টিপ্লাইড বাই টাও অর 0.693 বাই টাও। তাহলে এখান থেকে যদি আমি টাও বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে টি হাফ যেটা মানে 1590 এটাকে হচ্ছে 0.693 দিয়ে ডিভাইড করতে হবে। দিস ইজ ওয়্যার অ্যানাদার ক্যালকুলেশন ইজ নিডেড। বেশ লম্বাতরা ক্যালকুলেশন হাতে কলমে করাটা অলমোস্ট ইম্পসিবল। সো 1590 কে যদি আমি 0.693 দিয়ে ডিভাইড করি, আমি ক্যালকুলেটরে বসালে পাই হচ্ছে 2294 ইয়ার্স। তাহলে এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমি বলে দিয়েছিলাম যেটা আরেকটা কোশ্চেন যেটার জন্য আমাদের ক্যালকুলেশনের দরকার পড়ে বা ক্যালকুলেটরের দরকার পড়ে। সো এই জিনিসের জন্য আমার হচ্ছে কি লাগবে, এই জিনিসের জন্য আমার ক্যালকুলেটরটা দরকার হয়, ক্যালকুলেটরটা দরকার হয়। তাহলে এই একটা অঙ্ক, আর আগে তো ওই যে আরো কয়েকটা অঙ্কের কথা বললাম, টোটাল মোটামুটি 5টার মতো অঙ্ক আছে। 24 কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ সিআরএমএস এর ফর্মুলা আমরা জানি হচ্ছে কি √3RT ডিভাইডেড বাই m। দ্যাট মিন্স আমাদের সিআরএমএস এর ফর্মুলার সাথে কার কার সম্পর্ক, টেম্পারেচারের রুটের প্রপোর্শনাল আর ম্যাসের রুটের ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে সিআরএমএস কে যদি আমরা স্কয়ার করে ফেলি তাহলে দিস উইল বি প্রপোর্শনাল টু টি ডিভাইডেড বাই m। তো বর্গমূল গড় বর্গবেগ আমাদের হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান, এটার কথা বলছে। দ্যাট মিন্স আমাদের হচ্ছে গিয়ে সি অক্সিজেন যেটা আর হচ্ছে গিয়ে সি হাইড্রোজেন যেটা, দুটোই হচ্ছে ইভেন্চুয়ালি সেম আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা টেম্পারেচার অফ অক্সিজেন এটা লিখতে পারি ডিভাইডেড বাই ম্যাস আমাদের
আমাদের মলিকিউলার মাস অফ অক্সিজেন, আর এটা হচ্ছে টেম্পারেচার অফ হাইড্রোজেন, এটা হচ্ছে এম অফ হাইড্রোজেন। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে টেম্পারেচার অফ অক্সিজেন বের করতে চাই, এই যে আমাদের মাস অফ অক্সিজেন মানে হচ্ছে গিয়ে 32, তাই না? এই হচ্ছে গিয়ে আমাদের মলিকিউলার মাস, সরি 32, তার সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব টেম্পারেচার অফ হাইড্রোজেন, -100°C হাইড্রোজেন আছে, সো এটা হচ্ছে 273 - 1, তাহলে 173 কেলভিন। তাহলে এটা আসতেছে হচ্ছে 173 ডিভাইডেড বাই 2। তো 2 দিয়ে যদি এটা ডিভাইড করি তাহলে এখানে আসতেছে 16 কে আমরা 173 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা হচ্ছে খুব ইজিলি করা যায়, 3 × 48, এটা হচ্ছে 48 এর 8, হাতে থাকবে 4, 16 × 7, তো 7 10 70, 70, 6 7 42, 70 আর 42 হচ্ছে আমার 112, 70 আর 42 হচ্ছে 112। তো এই যে 348 এর 8 হাতে 4 ছিল, 112 আর 4 116, তাহলে 6, হাতে থাকবে হচ্ছে 116, 11, 16 1 কে 11 আর হচ্ছে 1, সো 16 আর 11 হচ্ছে আমার 27, তাহলে 2768 কেলভিন। এই তো এখান থেকে আমি কারেক্ট অ্যান্সার পেয়ে যাই। তাহলে 2768 কেলভিন, এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। এন্ড দ্য ফাইনাল কোশ্চেন, যেটা হচ্ছে 25 নাম্বার, ডান পাশের বর্তনী তুল্য রোধ কত? এটা খুবই সহজ জিনিস আসছে, 4 যদি সিরিজে থাকে ক্যাপাসিটরের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এটা কেমিস্ট রেজিস্ট্যান্সের প্যারালালের যে ফর্মুলা ওইটার মতো হয়। সো 4 এর জন্য এখানে কত আসবে? এটা আসবে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তারপর এখানে ক্রসে একটা 2 মাইক্রোফ্যারাড আছে, ওইটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। আর তার পাশাপাশি নিচে হচ্ছে এখানে আরেকটা ক্যাপাসিটর আছে, যেটা হচ্ছে কি ইভেন্চুয়ালি 2 মাইক্রোফ্যারাড, এখান থেকে বের হবে আরেকটা, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। তারপর হচ্ছে এখানে বি পয়েন্ট, এখানে হচ্ছে এ পয়েন্ট। ওকে, তো 2 2 2 যদি প্যারালালে থাকে তাহলে আমরা জানি 2 2 2 যদি প্যারালালে থাকে একদম নরমাল রেজিস্ট্যান্সের মতো যোগ হবে, তাহলে 6। তাহলে এখানে এ এর মধ্যে একটা আছে হচ্ছে 6 মাইক্রোফ্যারাড, আর তার সাথে এখানে আরেকটা আছে হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এবং এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। সিরিজে থাকলে প্যারালালের মতো, রেজিস্ট্যান্সের প্যারালালের মতো ফর্মুলা, তাহলে সি ইকুইভ্যালেন্ট এটার ফর্মুলা আসবে হচ্ছে 6 × 3 ডিভাইডেড বাই 6 + 3, 3 6 18, 6 আর 3 9, তাহলে এখান থেকে আসবে 2 মাইক্রোফ্যারাড। 2 মাইক্রোফ্যারাড কই আছে? 3 নাম্বার অপশনে আছে, আমাকে মাইক্রোফ্যারাডই বের করতে বলছে, সো 2 হয়ে যাবে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আশা করছি এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো, এবং মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ফিজিক্সের উপরে সবার অনেক রাগ, এবং সবাই হচ্ছে একটু হতাশ হয়ে গেছে ফিজিক্সের কোশ্চেনটা দেখে। তোমাদেরকে একটু আবার ওই একই কথা বলি, সেটা হচ্ছে ও বাই দ্য ওয়ে আসির ভাইয়াও তোমাদের এখানে ড্রিম লিখতেছে। সো এই সলভ গুলোর পেছনে আমরা যখন কোশ্চেনটা পেয়েছিলাম, তোমাদের আসির ভাইয়া তারপর রনি ভাইয়া, ওনারা হচ্ছে গিয়ে বসে বসে খুব দ্রুত সলভ করছে, এবং যখন সলভ করছিল তখন আমি ওদের সাথে ছিলাম, ওরাই আমাকে বলছিল যে ভাই আমাদের আসলে এবার যে প্রশ্নটা আসছে জিএসটি, সেখানে ফিজিক্সের মোটামুটি 20টার মতো কোশ্চেন সময় নিয়ে ঠান্ডা মাথায় সলভ করলে করা যায় হাতে কলমে, বাট 5টা কোশ্চেন মোটামুটি এমন আসছে যেগুলো আমার ক্যালকুলেটরের দরকার পড়বে। সো সবার জন্য আবার ওই একই কথা, যে আমাদের ক্যালকুলেটর ইউজ করা যাবে না, জিএসটির সার্কুলারে লেখা ছিল, বাট সব অঙ্ক পরে লেখা ছিল না যে যেহেতু সব অঙ্ক ক্যালকুলেটরে সলভ করা যাবে, এরকম কোনো গ্যারান্টি নাই। সো ইভেন্চুয়ালি যে কয়েকটা অঙ্ক আসছে সেগুলো যদি আমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারতাম, আমার জন্য মোর দ্যান এনাফ। আশা করছি সবাই মোটামুটি অঙ্কগুলো বুঝতে পারছি, সবার অ্যান্সারই মোটামুটি যে যেরকম অ্যান্সার দিয়েছো, যতটুকু আশা করেছিল সেরকম অ্যান্সার পেয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে হচ্ছে গিয়ে তোমাদের সঞ্চারী আপুকে একটু ডেকে নিই, আপু হচ্ছে গিয়ে তোমাদের পরবর্তী পার্টটা দেখাবেন। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।